আশা করি সবাই ভালো আছো। আজকের লেসনটিতে আমরা আজকে কভার করব ইউনিট 11 লেসন 5 স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। তো এইটার প্রথমে এটার সারসংক্ষেপ আমরা জেনে নেই যে এটা কি ধরনের কবিতা। এটা এসএসসির যেই কবিতাগুলো আছে তার মধ্যে অন্যতম কঠিন একটি কবিতা। তো এটা কিভাবে তোমরা খুব সহজেই বুঝবে এবং পরীক্ষার হলে কিভাবে এইগুলার কোশ্চেন লিখতে পারবে সেটা নিয়ে আজকের ভিডিও। তো প্রথমেই এই কবিতাটি আছে সেটা হচ্ছে একজন ভ্রমণকারীকে নিয়ে, যে কিনা হঠাৎ করে একটি বনের সামনে দাঁড়ায় এবং সে ওই বনটার সৌন্দর্য উপলব্ধি করতে থাকে। তো কবি এই সৌন্দর্য উপভোগ করার সময় কবিতায় বিভিন্নভাবে ব্যবহার করেছেন বিভিন্ন ভাষায়। তো আমরা কবিতাটি পড়লে আরো পুরোপুরিভাবে বুঝতে পারবো এবং অবশেষে সে তার দায়িত্ব ভুলে না গিয়ে সে তার দায়িত্ব মনে রেখেছে। এই সৌন্দর্য ছাড়াও যে তার কিছু কর্তব্য বা দায়িত্ব আছে, এই কর্তব্য এবং দায়িত্ব সে পালন করতে ভুলেনি। তো আমরা হচ্ছে পুরা কবিতাটি পড়ি, তাহলে আস্তে আস্তে সবগুলোই বুঝতে পারবো। স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, লিখেছেন রবার্ট ফ্রস্ট। হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো, এই বন যার মালিকানায় আমার মনে হয় আমি তাকে জানি। হিজ হাউস ইন দ্য ভিলেজ দো, যদিও তার বাড়ি গ্রামের ভিতরেই। তো এই যে ভ্রমণকারী যেখানে যে বনের সামনে দাঁড়াইছিল সেই বনের মালিককে সে চিনে এবং তার ঘর এই গ্রামের ভিতরেই আছে, সেটা কবি বলেছে। হি উইল নট সি মি স্টপিং হেয়ার, তিনি আমাকে এখানে থামতে দেখবেন না। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, তার বন তুষারে ভরে উঠতে দেখার জন্য। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার, আমার ছোট্ট ঘোড়াটি নিশ্চয়ই ভাবছে এটা বেশ অদ্ভুত। টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার, কাছাকাছি কোনো খামার বাড়ি ছাড়াই থামাটা। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, বন এবং জমে থাকা হ্রদের মাঝখানে। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যায়। তো কবি এইখানে তার ঘোড়াকে দিয়ে আক্ষরিক অর্থে বলতেছে যে তার ঘোড়া নিশ্চয়ই ভাবতেছে যে কেন সে এখানে থামলো। এখানে তো কাছাকাছি কোনো খামার বাড়িও নাই যে সে এখানে থামবে। ঘোড়া এবং এই ভ্রমণকারীর মধ্যে একটি সংলাপ তুলে ধরেছে কবি এই কবিতার মাধ্যমে। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, বন এবং জমে থাকা হ্রদের মাঝখানে। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যায়। হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক, সে তার লাগামের ঘন্টাগুলোকে একটি ঝাঁকুনি দেয়। তো ঘোড়াকে বুঝাইছে যে ঘোড়া হচ্ছে তার লাগামের ঘন্টাগুলোকে ঝাঁকুনি দেয়। টু আস্ক ইফ দেয়ার সাম মিস্টেক, তো সে বুঝাইতে চাইছিল যে এখানে কি কোনো সমস্যা হয়েছে কিনা, মানে যে ভ্রমণকারী ছিল তার দৃষ্টি আকর্ষণ করার জন্যই ঘোড়াটি এরূপ আচরণ করে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, একমাত্র অন্য শব্দ হলো মৃদু বহনের। অফ ইজি ওয়াইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, মৃদু বাতাস এবং নরম তুষারখণ্ডের। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বনগুলো সুন্দর, অন্ধকার এবং গভীর। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার রাখার জন্য প্রতিশ্রুতি আছে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং ঘুমোতে যাওয়ার আগে আরও মাইল যেতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং ঘুমাতে যাওয়ার আগে আরও মাইল যেতে হবে। তো এই ক্ষেত্রে সৌন্দর্য উপভোগ করলেই চলবে না, তার যে আরও দায়িত্ব আছে সেই দায়িত্ব এমন হতে পারে তাকে ঘরে ফিরে যেতে হতে পারে, বা কোনো তার কমিউনিটির ক্ষেত্রে কোনো প্রতিশ্রুতি দিয়েছে যার জন্য সেখানে যাইতে হবে, বা সে তার পরিবারকে বলেছে যে সে আসবে। তো প্রতিশ্রুতি যে কোনোভাবেই হতে পারে, সে এই সৌন্দর্য ভুলে না গিয়ে বা সৌন্দর্যে মুগ্ধে না হয়ে, ভ্রমণকারী এই সৌন্দর্যে মুগ্ধ না হয়ে তার তার দায়িত্ব এবং কর্তব্যের কথা মনে রাখেন, এবং এই অর্থে সে বলেন অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং ঘুমোতে যাওয়ার আগে আরও মাইল যেতে হবে। তো এই কবিতার ভাবানুবাদ লিখে দেওয়া হয়েছে। এই কবিতায় একজন
পথিক একটি তুষারাবৃত বনের ধারে কিছুক্ষণের জন্য থেমে যান। তিনি বনের মালিককে চেনেন, কিন্তু জানেন যে মালিক তাকে দেখতে পাবেন না। ঘোড়াটি এই অস্বাভাবিক বিরতিকে উদ্ভট মনে করে। চারদিকে কেবল মৃদু বাতাস আর তুষারপাতের শব্দ। বনের গভীর সৌন্দর্য তাকে আকর্ষণ করলেও তিনি তার দায়িত্ব মনে পড়িয়ে দেন। তার এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বিফোর হি ক্যান রেস্ট। কবিতাটি প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য ও মানব জীবনের দায়িত্ববোধের মধ্যে দ্বন্দ্বকে বিউটিফুলি প্রকাশ করে। তো আমরা পুরো কবিতাটি আশা করি এখন এই কবিতা থেকে যে কোনো কোশ্চেন আসলে আমরা লিখতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের বইয়ে কিছু কোশ্চেন ছিল, ওইগুলো আমি সমাধান করার চেষ্টা করব। Where do you think this poet is going? তুমি কি ভাবতেছো যে এই কবি কোথায় যাচ্ছে? Why he is going there? এবং কেনই বা সে সেখানে যাচ্ছে? এই ক্ষেত্রে পথিক আর কবি নিজেই, যেহেতু সে নিজের কথাই বলেছে, তো পথিক বা ভ্রমণকারী কবি নিজেই ছিল। The poet does not specify his destination, but the final stanza makes it clear he is traveling toward a place of duty and responsibility. কবি তার কবিতাটিতে কোনো নির্দিষ্ট করে বলেন নাই যে কোথায় তার গন্তব্য, কিন্তু সে এতটুকু বোঝাচ্ছিলেন যে সে তার দায়িত্ব এবং কর্তব্য পালন করতে ট্রাভেল করতেছে। He is likely going home or to a nearby village to fulfill the promises he has made. তো সে তার পাশের গ্রামে যাচ্ছে তার যেই প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পূরণ করতে। These promises could be to his family. এটা তার পরিবারের ক্ষেত্রে হতে পারে, his community, তার সমাজের ক্ষেত্রে হতে পারে, or his work, অথবা তার কাজের ক্ষেত্রে। Representing the myriad obligation of daily life, যেটা আমাদের দৈনন্দিন জীবনের যেই বাধ্যবাধকতা রয়েছে তা সেটাকেই নির্দেশ করে। He is going there because he has given his word, and his sense of duty ultimately overpowers his desire to stay in the peaceful alluring woods. তো তার যেই এই বনের মধ্যে বা এই শান্তিপূর্ণ মুগ্ধকর যেই বনটা ছিল তার তার মাঝে থাকার জন্য তার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তার যে দায়িত্বর বা কর্তব্যের যে বোঝাটা সেখানে তাকে থাকতে দেয়নি। Why did the poet stop by the woods though it was dark and he was alone? কেন কবি এই বনের সামনে দাঁড়ায় এবং যেটা ছিল খুব অন্ধকার এবং সে ছিল একা? The poet stopped to find a moment of quiet contemplation and to absorb the serene, captivating beauty of the natural world. তো কবি এখানে থামে যেই প্রকৃতির যে শান্ত পরিবেশ এইটা উপলব্ধি করতে এবং এই মনোমুগ্ধকর সৌন্দর্য এই পৃথিবীতে। তো সে এই মনোমুগ্ধকর যেই সৌন্দর্যটা আছে ওইটা উপভোগ করতে থামে। The woods are lovely, dark and deep. The woods are lovely, dark and deep. বনটি খুব সুন্দর, অন্ধকার এবং গভীর। Offering a temporary escape from the demands and noise of this everyday life. যেইটা প্রতিদিনের যেই যত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এইটা থেকে পরিত্রাণের উপায়। He stopped precisely because he was alone in the darkness. সে ওইখানে এমন ভাবে দাঁড়ায় যে সে এই অন্ধকার জায়গায় একাই ছিল। This solitude allowed him to completely present with the tranquil scene of the snow falling in the forest without the need for explanation or social interaction. তো কবি এই যে তুষারপাত হচ্ছিল সে একা একা দেখতেছিল এবং সেটা উপভোগ করতেছিল উইদাউট দ্য নিড ফর এক্সপ্লেনেশন অর সোশ্যাল ইন্টারেকশন। কোনো দরকার ছিল না কাউকে কোনো ব্যাখ্যা দেওয়া বা এই যে সামাজিক যোগাযোগের। তো কবি সে নিজেকে একাকিত্বে টাইম দিতেছে এবং সে প্রকৃতিকে অনুভব করতেছে। গেস হোয়াট প্রমিস দ্য পয়েট হ্যাড টু কিপ বিফোর হি উড স্লিপ। তো আমাদের বলা হয়েছে যে কবি কি প্রতিশ্রুতি দিয়েছে ঘুমাতে যাওয়ার আগে। While the poem intentionally leaves the promises vague to make them universally relatable, we can imagine there the fundamental responsibility that anchor his life. They could be a promise to, তো যেই প্রমিসগুলা করছে সেগুলা কি রিটার্ন হোম সেফলি টু হিজ ওয়েটিং ফ্যামিলি, এটা হইতে পারে তার অপেক্ষারত পরিবারের জন্য। প্রোভাইড ফর হিজ লাভড ওয়ান্স বাই কমপ্লিটিং হিজ ওয়ার্ক, এটা তার ভালোবাসার কেউ হতে পারে যার জন্য সে কাজটি সম্পন্ন করতে যাচ্ছে।
fulfill a social or community obligation that depends on his presence. অথবা একটি প্রতিশ্রুতি যেটা সে পূরণ করতে যাচ্ছে কোনো সামাজিক বা কমিউনিটির বাধ্যবাধকতা বা দাবি পূরণ করতে। স্লিপ হেয়ার ইজ এ মেটাফর ফর ডেথ অর ফাইনাল রেস্ট। স্লিপ এখানে মৃত্যু বা যেই অন্তিম ঘুম এটার কথা বলা হয়েছে, ইমপ্লাইং দ্যাট বিফোর হি ক্যান রেস্ট, যেটা বলছে যে তাকে ঘুমাতে যাওয়ার আগে হি হ্যাজ এ লং জার্নি অফ লাইফ অ্যান্ড ডিউটি দ্যাট হি মাস্ট কমপ্লিট। ঘুমাইতে যাওয়ার আগে তার অনেক দায়িত্ব আছে বা কর্তব্য আছে যেটা তাকে পূরণ করতে হবে। রাইট অ্যান ইমাজিনারি ডায়লগ বিটুইন দ্য পয়েট অ্যান্ড হিজ হর্স। তো হর্স এবং পয়েটের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন তুলে ধরতে বলছে। তো আশা করি তোমরা এটা নিজেরাই পড়ে বুঝতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।